নারী শব্দ কানে এলেই সুন্দর, পেলব, চিকন, উজ্জ্বলতায় ভরা এক মূর্তির কথাই তো প্রথমে মাথায় আসে, তাই না? কিন্তু ভেতরের অন্ধকার, ঘুপচি অনুজ্জ্বলতায় ভরা নারীর আত্মরূপ, আহা, সে তো করুণার বস্তু। তাকে শুধু করুণা করাই চলে। বস্তু তো বটে, যুগ যুগ ধরে নারী তো শুধুই বস্তুরূপী একতলা মাংসপিণ্ড হয়ে জন্মায়, বেড়ে ওঠে আর মারা যায়। জন্ম দেবার অধিকারও তো তার নেই। তাই তো নারী নারী হয়ে ওঠা হলো না কখনোই। রবীন্দ্রনাথ ঠাকুরও তো তাই হেরে গেছেন বারবার নারীকে সমান অধিকার দেবার চেষ্টায়। আত্মহত্যা করিয়েছিলেন, কাশীর নির্বাসনে পাঠিয়েছিলেন, কিংবা নিজের পক্ষে চুপ করিয়ে অন্ধকারে হারিয়ে ফেলেছিলেন। মাথা তুলে পুরুষদের সামনে, সমাজের সামনে নিজেদের অধিকার নিয়ে মাথা তুলে দাঁড়ানো নারীদের হয়তো কষ্ট পেয়েছিলেন, হয়তো অনুশোচনায় ভরেছিল দু চোখ, হয়তো তীব্র জ্বালা হয়েছিল ভেতরে, কিন্তু না, পারেননি জিতিয়ে দিতে। কেউ পারে না আসলে। নারীর জ্বালা হৃদয়ে ধারণ করেন হয়তো কিছু পুরুষ, কিন্তু পড়তে থাকাটা যে নারীর ভীষণভাবেই নিজের, একান্তই ব্যক্তিগত। কি টের পাচ্ছ তো জ্বালাটা? পড়ছ কি আস্তে আস্তে? তোমরা বলবে এ কিরকম কথা? যুগ পাল্টেছে, সময় সমাজ পাল্টেছে, নারীরাও তো অনেক পাল্টেছে। হ্যাঁ, পাল্টেছেই তো। কয়লা পুড়ে ছাই হয়ে তো পাল্টেই যায়, সেভাবেই সে পাল্টেছে। কিন্তু পুরুষরা কি পাল্টেছে সেই আদি যুগ থেকে? না, পাল্টায়নি। তাই আজও নারীকে লড়াই করতে হয় সমান অধিকারের জন্য, এক ভয়ঙ্কর তীব্র মিথ্যের জন্য। কি পরিণতি এই লড়াইয়ের? আজকের নারী কি পারবে শিকল ছিঁড়ে নিজের পরিণতি নিজে তৈরি করতে? এই জন্মে কি সেটা সম্ভব হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি গল্পের আশ্রয়ে আমাদের নাটক অন্য জন্ম। নাটকের শুরু থেকেই দেখা যায় নারীদের বিভিন্ন অসহায়তা, অপারগতার কথন, বিভিন্ন চরিত্র, কখনো হৈমন্তী, কখনো গৌরী বা অনিমার সংলাপে। সেই অপারগতা, সেই অসহায়তা থেকেই নারীকুল জন্ম দেয় তাদের মানস কন্যা বিনোদার। সে জমিদার গৃহিণী, আভিজাত্যের ঔজ্জ্বলতায় সে উজ্জ্বলিত, কিন্তু তবুও তার মননকেও কুলুষিত করে দেওয়া হয় কলঙ্কিনী উপাধিতে। 3 নারীর যন্ত্রণার আগুন ছড়িয়ে পড়ে বিনোদাকে ঘিরে। বিনোদা নিজেকে উৎসর্গ করে দহনের আগুনে, খুঁজে চলে এই তাড়না থেকে উত্তরণের পথ। সে কি পারবে এই জন্মে নারীর আকাঙ্ক্ষিত উত্তরণে পৌঁছতে? নাকি প্রয়োজন হবে আরো অনেক অনেক অন্য জন্মের?
গগন গগনে বিকেল বিকেল মানে কি? আমার জীবনে কখনো কোনো বিকেল ছিল না রে। তোরা বলছিলি তাই আওড়াচ্ছিলাম। আমিও তো বুঝিনি কখনো বসন্তকাল কাকে বলে। আমার কাছে বিকেল মানে দিনান্তে স্বামীর চোখা চোখা প্রশ্নবাণ সামলানো, অথবা সজল চোখে কালো দিঘির জল দেখা। আর আমার জীবনের কথা যদি বলিস,
বিকেল কেন? উষা, গোধূলি, রাত্রি, দিন কিছুই ছিল না ঠিকঠাক। আমার কাছে শব্দ মানে ধিঙ্গি মেয়ে। আমার কাছে শব্দ মানে অপমান। আমার কাছে শব্দ মানে নানা বিড়ম্বনা, বিপন্নতা, বিষাদ। ডাকনাম আমার হৈমন্তী। স্বামী বড় ভালোবেসে ডাকতেন হৈমি বলে। কখনো বা শিশির। শিশির। আমার নাম গৌরী। কি মিল না আমাদের ভেতরে, তবে অমিলও আছে বেশ দগদগে হয়ে। আমার স্বামীও আদর করতেন খুব। আর সে আদরের ঠেলায় আজ আমার এই আত্মহত্যা। তিনি ভালোবাসা মানে বুঝতেন সন্দেহ, নানা আকারের সন্দেহ, নানা মুহূর্তের সন্দেহ, নানা বিন্যাসের সন্দেহ। আমার জন্মকালে নাকি কিসব গোলমাল ছিল। আমি হলাম গিয়ে ক্ষেত্রজ সন্তান। যা যা যা। আর হয়তো সেজন্যেই স্বদেশী আন্দোলন করা বন্ধু অনিল, কথায় কথায় উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথ আবৃত্তি করা অনিল, বিপ্লবী দলে আমার যুগল লক্ষ্মী বলে সম্বোধন করা অনিল, বিয়ের প্রস্তাব দিয়েও পালিয়ে গেল। আমায় তো বটেই, এই আন্দোলন ছেড়ে, এই দেশ ছেড়ে। ডাকনাম আমার অনিমা। আমাদের একটাই শত্রু, আমাদের নারী জন্ম। যে জন্মে সব থাকা সত্ত্বেও আমি ক্ষেত্রজ, পাপী। পড়াশুনো শিখিয়ে বাবা দেরিতে বিয়ে দিয়েছিলেন, তাই আমি অলসী, ধিঙ্গি। স্বামীর সন্দেহবাদিকতার বিরুদ্ধে কথা বলতাম, তাই আমি কলঙ্কিনী। তবু আমরা বলবো আমাদের মেয়েটা যেভাবে গড়ে ওঠে নির্জন বিকেল বেলা। ধূসর পুরনো লাগবে প্রথম, হয়তো বা একঘেয়ে, অন্য জন্ম মিলবে এসে, বাড়বে শয়ে শয়ে। Be
গেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমাদের এদিকে সব ঠিক আছে তো? একদম দাদা। আসুন দিদি, বসুন। হ্যাঁ, দিদি, আরে, বসুন, বসুন। দিদি, আজ বিকেলে আমাদের স্কুল ঘরে মিটিং কিন্তু। মনে আছে? তোমরা জানলে খুশি হবে, দেশের অগ্রগণ্য সম্প্রদায় আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। তাই নাকি? হ্যাঁ, স্বয়ং রবীন্দ্রনাথ ভান্ডার পত্রিকায় মাতৃগৃহ নামে একটি কবিতাও লিখেছে। বাহ! দেশীয় শিল্পের প্রতি বহু গণ্যমান্যরা ভরসা রাখছে। দিদি, কবিতাটা একবার বলুন না দিদি। হ্যাঁ, দিদি, একবার বলুন না। আচ্ছা ঠিক আছে, এখন ছোট করে বলছি, হাতে বেশি সময় নেই। মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে, তারা যে করে হেলা মারে ঢেলা ভিক্ষা ঝুলি দেখতে পেলে। বন্দে মাতরম, বন্দে মাতরম। দিদি কবিতাটি আরেকবার বলো না দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই বলো আমার সাথে। ঠিক আছে দিদি। মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে, তারা যে করে হেলা মারে ঢেলা ভিক্ষা ঝুলি দেখতে পেলে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন ওঠা যাক, বিকেলে আবার এই ঘরেই বসবো আমরা। ঠিক আছে দাদা। আরে চল চল চল, জিনিসপত্রগুলো গুটিয়ে নে। আরে বিকেলে আবার এই ঘরে বসতে হবে আমাদের। আরে চল চল চল, বিকেলে আবার এই ঘরে বসতে হবে। চল চল। আরে দাঁড়া দাঁড়া। আমার এক সম্পাদক বন্ধু এসেছিল, বলল পুজো সংখ্যার জন্য একটা লেখা চাই। কবিতা? আরে না, তোমার জীবন বৃত্তান্ত। হো, তা তো এক সংখ্যায় ধরবে না। এক সংখ্যায় কেন, ক্রমে ক্রমে বেরোবে। সতীর মৃতদেহ যেমন সুদর্শন চক্রে টুকরো টুকরো করে ছড়ানো হয়েছিল, আমার জীবন চরিত্র রচনার ক্ষেত্রেও সম্পাদনার চক্রে তেমন টুকরো টুকরো করে সংখ্যায় সংখ্যায় দেবে, হে আমার পছন্দসই নয়। জীবনী যদি লিখতেই হয় একেবারে বের করে দেব। আরে না হয় এমন কোনো অভিজ্ঞতার কথা লেখো কি রকম অভিজ্ঞতা? যেটা খুব কঠিন, যাতে যাতে খুব ঝাঁজ আছে এরকম। কি হবে লিখে? আরে বাবা, লোকে জানতে চায়, হ্যাঁ তো কৌতূহল। তবে আর বলছি কি। আচ্ছা ঠিক আছে, লিখবো। সত্যি সত্যি তুমি যুগলক্ষ্মী, রূপে গুণে শ্রেষ্ঠা। ছাই, তুমি না থাকলে আমি যে অন্ধকার। আমরা ঘর বাঁধবো না। যা। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়োয় তোমার ছায়া এসে। এই গো বাছা, তোমার নতুন বৌমা কই গো? একবারও তো দেখি না। বৌমা পাশের ঘরে গো দিদি, বই পড়ছে। ভালোই হয়েছে, কাজকর্ম ভালো।